এটা হচ্ছে আমাদের আগামী 10 তারিখে যে ফাইনাল এক্সাম হবে তার উপর একটা ফাইনাল সাজেশন। এর মধ্যে থেকেই কোশ্চেন থাকবে। আমাদের ফাইনাল সাজেশনের মধ্যে কি কি থাকবে, যে মাইক্রোসফট এক্সেল এর কোশ্চেন থাকবে এখানে 5টা বা 6টা এরকম। মাইক্রোসফট ওয়ার্ডের এরকম 5-6টা কোশ্চেন থাকবে। তারপর মাইক্রোসফট অ্যাক্সেস থেকে 2টা কোশ্চেন থাকবে, যে 2টা কোশ্চেন অলরেডি আমাদের দেখানো হয়েছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে কিছু কোশ্চেন থাকবে 5-6টার মতো। তারপর অ্যাডোবি ফটোশপ থেকে এরকম 5-6টার মতো কোশ্চেন থাকবে। আর হচ্ছে সর্বশেষ আমাদের হচ্ছে এখানে মাইক্রোস্টক সাইডে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার একটা প্রসেস থাকবে, কিভাবে করতে হয় সেটা দেখাতে হবে। আর হচ্ছে ফাইবারে গিগ কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমাদের এখানে আছে যে মাইক্রোসফট এক্সেল। এখানে আমাদের নাম্বার 1 যে কোশ্চেনটা আছে, দেখো যে ফাইনাল এক্সাম 2025 নামে একটি হচ্ছে ফাইল তৈরি করো এবং 6 জন ছাত্রছাত্রীর নাম 4টি বিষয় সংযোজন সহ টোটাল এভারেজ পাস ফেল নির্ণয় করে দেখো। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনের অনুযায়ী আমাদেরকে একটা হচ্ছে প্রথমত কি হচ্ছে এক্সেল প্রোগ্রামে গিয়ে আমাদেরকে একটা হচ্ছে শীট তৈরি করতে হবে এরকম ধরনের, তাই না? যেখান থেকে আমাদের চাওয়া হয়েছে টোটাল, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, এই জিনিসগুলো আমাদের চাওয়া হয়েছে। তারপর এখানে আমাদের কোশ্চেনে কিন্তু সেটাই আছে। আমাদের এখানে টোটাল চাওয়া হয়েছে, অ্যাভারেজ চাওয়া হয়েছে, আর পাস ফেল চাওয়া হয়েছে। তো ম্যাক্সিমাম, মিনিমাম এগুলোও আমাদের চাওয়া হয়নি। যে যদি না চাই তাহলে আমরা এগুলো রাখবো না, ঠিক আছে? শুধুমাত্র আমাদের টোটাল সিটটা হবে এরকম, টোটাল আর হচ্ছে পাস ফেল, নাকি টোটাল, অ্যাভারেজ, পাস ফেল, ঠিক আছে? এই 3টা জিনিস চাওয়া হবে। তো আমরা এখানে টোটাল কিভাবে করতে হয় আমরা এর আগেও দেখেছি। যদি তোমরা ফর্মুলার মাধ্যমে করতে পারো তো বেটার, না পারলে তোমরা এখানে সরাসরি অটো সামের উপরে ক্লিক করবা। তোমার এই প্রথমটা টোটাল, এখানে যে জাস্ট ইন্টার প্রেস করলে তোমার এই টোটাল চলে আসবে। তারপরে এখানে অ্যাভারেজ 2টা ওয়েতে বের করা যায়, আমরা দেখিয়েছিলাম। একটা হচ্ছে ইকুয়াল টু সাইন দিয়ে আমরা এখানে যদি লিখি যে অ্যাভারেজ, অ্যাভারেজ তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি দিব বলো তো, v2 is to a2, ঠিক আছে? এভাবেও দিতে পারি, অথবা সরাসরি আমরা এখানে ইকুয়াল টু সাইন দিয়ে আমরা এই সংখ্যাটা টোটালের, যে আমরা টোটাল 4টা সাবজেক্ট টোটাল যেটা পেয়েছি সেই সেলে একটা ক্লিক করব এখানে, অর্থাৎ তোমার হচ্ছে F2, এটাতে ক্লিক করলাম, করার পর ডিভাইডেড কত দিব, 4 দিয়ে ইন্টারপ্রেস করলাম। দেখো সেম জিনিসই আসলো। পাস ফেলের সূত্রটা, যেহেতু এটা একটা লজিক্যাল ফাংশন, সুতরাং আমাদেরকে ইফ দিয়ে শুরু করতে হবে। ইকুয়াল টু সাইন, তারপরে হচ্ছে আমাদের ইফ, তাই না? তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে, তারপরে এখানে আমাদের যে মিনিমাম, আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট। এবার হচ্ছে আমরা সেল অ্যাড্রেসটা দিব এখানে, B2 is to হচ্ছে E2, তারপরে ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ, গ্রেটার দ্যান ইকুয়াল টু 33, ঠিক আছে? তারপরে আমরা এখানে একটা হচ্ছে কমা দেবো। আমাদের প্রথমে একটা কন্ডিশন শেষ হলো, আমাদের এখানে একটা কিন্তু কমা দিতে হবে। দেখো প্রথমে এখানে বলছে যে লজিক টেস্ট, ঠিক আছে? আমরা একটা কমা দিলাম। এবার হচ্ছে মানে ট্রু, এখানে বলা হচ্ছে ভ্যালু ইজ ট্রু, যেটা বলছে ভ্যালু ইজ ট্রু মানে তোমার এই ভ্যালুটা দ্বারা বা এই লজিকটা দ্বারা তোমার কি প্রকাশ করতে চাচ্ছ তুমি, সেটা তোমাকে এখানে দিতে হবে। তাহলে আমরা এখানে যাচ্ছি যে এই লজিক অনুযায়ী আমাদের হচ্ছে হয় পাস করবে স্টুডেন্ট, না হলে ফেল করবে। তাহলে আমরা অবশ্যই যখনই এই ধরনের কোনো লজিক ট্রু বা ফলস এগুলো, সেটা কিন্তু আমাদেরকে ইনভাইটেড কমার মধ্যে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে দিলাম পাস, ইনভাইটেড কমা, শেষ করলাম, আর কমা, আবার ইনভাইটেড কমা শুরু, তারপরে ফেল, দিয়ে ইনভাইটেড কমা শেষ। আমাদের এখন কি করতে হবে, সর্বশেষ ব্র্যাকেট ক্লোজ করতে হবে। কোনটার ব্র্যাকেট ক্লোজ হবে, যে আমরা ইফ এর পরে যে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়েছি সেটা কিন্তু ক্লোজ করিনি, আমরা B2 আর is2 এর দুইটার ব্র্যাকেট ক্লোজ করেছি, মানে সেল অ্যাড্রেসটা ক্লোজ করেছি, বাট আমরা লজিক যে শুরু করেছি সেটা কিন্তু শেষ করে, যেহেতু আমাদের এখানে শেষ, এটা ক্লোজ করে দিলাম। যদি আমরা এখন ইন্টারপ্রেস করে দেখি যে আমাদের ফর্মুলা যদি সঠিক থাকে তাহলে আমাদের এখানে রেজাল্ট আসবে, অন্যথায় আমাদের রেজাল্ট আসবে না, ঠিক আছে? তাহলে আমরা ইন্টারপ্রেস করলাম কিবোর্ড থেকে, দেখো আমাদের এখানে রেজাল্ট আসছে পাস। এখন আমাদের একজন ব্যক্তির আমরা হচ্ছে রেজাল্ট বের করেছি, বাকিগুলো বের করার জন্য কি করব আমরা, যেখান থেকে আমরা ফর্মুলা ইউজ করেছি সেখান থেকে সর্বশেষ ফর্মুলা যেখানে শেষ করে সেই পর্যন্ত ব্লক করব। তাহলে আমাদের ফর্মুলাটা শুরু করেছি কোথায় থেকে, টোটাল থেকে। তাহলে টোটাল থেকে পাস ফেল পর্যন্ত ব্লক করলাম, আমাদের সর্বশেষ এখানে পাস ফেল পর্যন্ত আছে, ঠিক আছে? দিয়ে তারপর আমরা এখানে এই প্লাস সাইনটাকে কি করব, হোয়াইট প্লাসটাকে যখন আমরা এই সেল পয়েন্টারের শেষ প্রান্তে নিয়ে যাবো, এখানে ব্ল্যাক আকার ধারণ করে জাস্ট ধরে এভাবে একটা টান দিলেই হবে, অথবা ডাবল ক্লিক করলেও হবে। তো আমাদের এই পাস ফেলের মধ্যে দেখো একটা ফেল দেখিয়েছে এখানে, যেহেতু এর একটা সাবজেক্ট হচ্ছে 32 নাম্বার আছে, যার কারণে এটা ফেল দেখিয়েছে, সুতরাং এখানে ফেল চলে আসে। তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে আমাদের ফর্মুলাটা
ঠিক আছে, ওকে। তাহলে আমাদের মাইক্রোসফট এক্সেলের 1 নম্বর কোশ্চেনের সমাধান হয়ে গেল। এরপর আমরা আসি নাম্বার 2, জিপ কোড র্যাপ টেক্সট এর ব্যবহার দেখাও এবং নির্দিষ্ট কিছু সেল সিলেক্ট করে ইনসাইড এবং আউটসাইড বর্ডার দিয়ে দেখাও। তাহলে আমাদের এখানে দ্বিতীয় কোশ্চেনের জন্য আমরা কি করব, প্রথমে হচ্ছে আমাদের জিপ কোডের ব্যবহার দেখাতে বলা হয়েছে। আমরা এখানে আসি, আসার পরে যে কোনো একটা সিটে আমরা প্রথমে চলে আসি। এক্সেলের আবার আমাদের ঠিক একইভাবে এক্সেলের সিটে চলে আসতে হবে। আসার পরে আমরা জিপ কোড, যেমন এখানে আমরা লিখলাম ZIP COD, জিপ কোড। মানে জিপ কোড তৈরি করার প্রথম শর্ত হচ্ছে যতটুকু এরিয়ার মধ্যে আমরা জিপ কোড ইনপুট করতে চাই সেটা আগে ব্লক করে নেব, ঠিক আছে। যেমন আমি এখান থেকে এই পর্যন্ত জিপ কোড নিতে চাই সাপোজ, তাহলে এইটুকু আগে ব্লক করে নেব। নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে নাম্বার গ্রুপের আমরা হচ্ছে এখান থেকে এই গ্রুপ বাটনে ক্লিক করব। গ্রুপ বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে আসবো স্পেশালে, স্পেশাল আসার পরে আমরা এখানে কিন্তু জিপ কোড পেয়ে যাই। যদি কখনো কারো কম্পিউটারে এখানে স্পেশাল না দেখা যায় বা স্পেশাল সিলেক্ট করার পরে এখানে জিপ কোড যদি না দেখা যায়, তাহলে জানবা যে তার এখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ঠিক নাই, ঠিক আছে। এখানে লোকাল লোকেশন যেটা আছে এখানে ইউনাইটেড স্টেট করা নাই, অন্য কোনো কান্ট্রি বা অন্য কোনো কিছু এখানে সিলেক্ট করে ইংলিশ। যেমন ইংলিশ যদি ইউকে থাকে তাহলে কিন্তু তোমার এখানে জিপ কোডের এটা কিন্তু পাবা না, যদি কারো কম্পিউটারে এরকম হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, প্রথমে আমি এখান থেকে হচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে দেবো। যদি সিলেক্ট করা থাকে তাহলে তার কোনো প্রশ্নই নাই, যদি না থাকে তাহলে এটা সিলেক্ট করে দেবা, দেন এখান থেকে হচ্ছে ওকে বাটনে ক্লিক করবা। দেখো আমরা তাহলে এখানে কতটুকু রেঞ্জ দেখিয়েছি, যে N2 থেকে আমরা শুরু করে N8 পর্যন্ত আমরা ব্লক করেছি, ঠিক আছে। N9 পর্যন্ত আমরা ব্লক করেছি। এখন এই এরিয়ার মধ্যে আমরা যেখানে যা কিছু লিখি না কেন আমাদের জিপ কোড, যেমন এখানে আমরা 1 লিখলাম, দেখো 2 লিখলাম, অটোমেটিক সামনের সংখ্যাগুলো কিন্তু ভ্যালু গুলো কিন্তু আমি বসাচ্ছি না, 3 4 5 6 7, হ্যাঁ। তারপর এখানে এখন যদি এখানে দিই 9 নিচ্ছে, ঠিক আছে, 10 11, যেহেতু সিরিয়াল আছে নিবে। আমি যদি এখান থেকে এখানে চলে আসি, দেখো 12 লিখলাম, এটা নিবে। কন্টিনিউশন যদি রাখো তাহলে কিন্তু নিয়ে নিবে অটোমেটিক, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের জিপ কোডের বিষয়। এই একটা কোশ্চেনের মধ্যে আমাদের এখানে 4টা পার্ট, জিপ কোড, র্যাপ টেক্সট, ইনসাইড আউটসাইড বর্ডার, একটা দুইটা তিনটা চারটা, তার মধ্যে একটা দেখালাম তোমাদের। এখন হচ্ছে র্যাপ টেক্সটটা কি জিনিস। র্যাপ টেক্সটটা হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট সেলের মধ্যে যা কিছুই লিখি না কেন, যেমন মনে করো আমরা এখানে লিখলাম যে সাপোজ MASBDINSTITUTE.com, ঠিক আছে। এই যে আমরা একটা সেলের মধ্যে এটাকে লিখেছি, এখানে একটা নির্দিষ্ট একটা সেলের মধ্যে হচ্ছে আমরা এই কথাটাকে লিখলাম। এখন কন্ডিশন হলো যে এই ম্যাথসভিডি ইনস্টিটিউট এই লেখাটা তোমার এই একটা সেলের মধ্যেই থাকতে হবে, ওয়াইডে এটাকে বড় করা যাবে না। হাইট বড় হতে পারে বাট ওয়াইড বাড়ানো যাবে না। ওয়াইড বলতে আমরা এই যে ডানে বামে এভাবে টেনে বড় করতে পারবো না মাউস পয়েন্টার দিয়ে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি এটাকে কিভাবে করবে, একটা সেলের মধ্যে যদি নিয়ে আসতে চাও, জাস্ট আমরা এখান থেকে এটাকে এখানে আমাদের এই যে র্যাপ টেক্সট নামে এখানে একটা আইকন আছে, এটার উপর যদি ক্লিক করে ওর মতো করে জায়গা তৈরি করে নিতে হবে। আমার ওয়াইড কিন্তু বৃদ্ধি করেনি, 100 তো বৃদ্ধি করেনি, জাস্ট হাইটটাকে বৃদ্ধি করে সে একটা সেলের মধ্যে পুরা লেখাটাকে নিয়ে চলে আসছে। এটা হচ্ছে আমাদের র্যাপ টেক্সটের কাজ। আমরা র্যাপ টেক্সট আরেকটা বিকল্প পদ্ধতি আমরা দেখিয়েছিলাম, যে আমরা যদি একই সেলের মধ্যে লিখতে চাই পরপর দুটা তিনটা লাইন, তাহলে আমাদেরকে অল্টার ইন্টার দিয়ে কিন্তু লিখতে হবে। শুধু ইন্টার দিলে কিন্তু হবে না, শুধু ইন্টার দিলে পরের ঘরে চলে যাবে। অল্টার ইন্টার দিলে আমরা একই ঘরের মধ্যে একের অধিক লাইন আমরা লিখতে পারি। যেমন এখানে আমরা ধরো লিখলাম, আবার অল্টার চেপে ইন্টার দেওয়া হয়ে যায়, আবার লিখলাম, আবার অল্টার চেপে ইন্টার দিলাম, এখানে কিন্তু আমরা লিখতে পারছি, ঠিক আছে। আর যদি তুমি এটা ব্যবহার না করতে চাও সরাসরি র্যাপ টেক্সট ইউজ করবে। এরপরে আমরা আসছি যে এখানে ইনসাইড এবং হচ্ছে আউটসাইড বর্ডার, কিভাবে বর্ডার করবে আমরা দেখানোর জন্য আমরা নির্দিষ্ট কিছু সেল আগে ব্লক করে নিব। তো পরে আমরা এখানে দেখো, যদি আমরা এই ফন্ট গ্রুপের মধ্যে আসি, তাহলে এখানেও কিন্তু আমাদের বর্ডার রিলেটেড একটা কিন্তু আমরা পাচ্ছি। এখানে আমরা কিন্তু তোমার হচ্ছে ড্রপ ডাউন একটা লিস্ট পাচ্ছি, আমরা এখান থেকেও দিতে পারি। তো আমাদের আউটসাইড বর্ডার বলতে এখানে দেখতে পাচ্ছি যে আউটসাইড বর্ডার, এই যে শুধুমাত্র এটার হচ্ছে এই সেলগুলোর কি হলো, আউটসাইড একটা বর্ডার হলো, ইনসাইড কোনো বর্ডার নাই। আর আবার তারই পাশে আবার একটা ঠিক জায়গা ব্লক করবো, করার পরে আমরা এখান থেকে
দেখা যাচ্ছে যে যদি ইনসাইড বর্ডার নিতে যাই, তারপরে এখানে আমাদের ইনসাইড বর্ডার কি আছে আমাদের আদৌ এখানে আছে? তাহলে কি করতে হবে? এখানে আমাদের ইনসাইড বর্ডার না, আমি যদি এটা দিয়ে দিই তাহলে অল বর্ডার হয়ে যাচ্ছে, ইনসাইড আউটসাইড দুটো। আমরা কিন্তু এরকম চাইনি, আমরা কোশ্চেনে চাওয়া আছে ইনসাইড বর্ডার একবার দেখাবো, আউটসাইড বর্ডার একবার দেখাবো। তাহলে এটা কি আদৌ করা সম্ভব? কিভাবে করা সম্ভব কেউ বলতে পারবে? এই যে আমরা এখান থেকে মোর বর্ডারে ক্লিক করতে পারি, অথবা আমরা এখান থেকে এই গ্রুপ বাটনে ক্লিক করতে পারি। ঠিক আছে, তো আমরা সহজ পদ্ধতি হচ্ছে এখান থেকে এসে আমরা মোর বর্ডারে ক্লিক করব। মোর বর্ডারে ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে কিন্তু সুন্দরভাবে ইনসাইড পাচ্ছি, আউটসাইড পাচ্ছি। ঠিক আছে, এখানে পাওয়া যায় আউটলাইন আর ইনসাইড। আমরা এটা ক্লিক করব, করার পরে জাস্ট খালি ওকে বাটনে ক্লিক করব। তাহলে এই যে আমাদের ইনসাইড বর্ডার গুলো আছে, মানে বাউন্ডারি কোনো বর্ডার নাই, কিন্তু চারি সাইড দিয়ে কোনো এই সাইড দিয়ে বর্ডার আমাদের নাই। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের সেকেন্ড কোশ্চেনের সমাধান। ঠিক আছে, যে দ্বিতীয় কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করবো সেটা সমাধান করবো। তারপরে বলা হচ্ছে কি 3 নম্বর কোশ্চেনে হচ্ছে যে একটি স্যালারি শিট তৈরি করে ফিল্টারের ব্যবহার দেখাও। একেবারে সহজ কোশ্চেন। ঠিক আছে, তো একটা ফিল্টারের ব্যবহার দেখানোর জন্য আমরা কি করবো, আবার আমরা আগের মতো করে আমরা একটা এক্সেল শিটে চলে আসবো। এক্সেল শিটে আসার পরে আমরা এখান থেকে হচ্ছে ফিল্টারের ব্যবহারটা দেখানোর জন্য ফিল্টারের কি কাজ, কিছু আগে তথ্য আমাদেরকে ইনপুট করতে হবে, সেই অনুযায়ী আমরা হচ্ছে ফিল্টারের ব্যবহার করবো। ঠিক আছে, যেমন আমরা এখানে একটা স্যালারি শিট দেখতে পাচ্ছি, এটার পরে আমরা যদি ফিল্টার ব্যবহার দেখাতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথমে টাইটেল গুলো আছে, এই টাইটেল গুলার যে কোনো একটা ঘরে আমাদেরকে কার্সরটাকে রাখতে হবে। ঠিক আছে, রাখার পরে আমরা এখান থেকে হচ্ছে এই যে সর্ট অ্যান্ড ফিল্টার, অথবা আমাদের এখান থেকে হচ্ছে যে দেখা তোমার হচ্ছে ডেটাতে আসে, আমরা এই ফিল্টারে ক্লিক করতে পারি, যে কোনো একটা থেকে করলে হবে। ঠিক আছে, আমরা যদি হোম ট্যাবে থাকা অবস্থায় আমরা এখানে যদি সর্ট অ্যান্ড ফিল্টারে আসি, তাহলে আমাকে এখানে এই ফিল্টারে ক্লিক করতে হবে। আর যদি আমি এখান থেকে ডেটা ট্যাবে আসি, ডেটা ট্যাবে আসলে আমাকে এই ফিল্টারে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, করার পরে আমার দেখো প্রতিটা সেলে প্রতিটা হেডলাইনের পাশে রাইট সাইডে একটা করে আমার ড্রপ ডাউন বাটন আসছে। ঠিক আছে, এই ড্রপ ডাউন বাটন গুলোর মাধ্যমে আমরা ফিল্টারের কাজগুলো দেখাবো। আমাদেরকে যদি বলা হয় সাপোজ এখান থেকে দেখা যাচ্ছে কোন আমরা নামকে আমরা ফিল্টার করতে পারি। আমরা এক কথায় এখানে আমাদের যতগুলো পয়েন্ট আছে, ঠিক আছে, হেডিং আছে, সবগুলোকে আমরা নেম, বেসিক, হাউস রেন্ট, তারপর মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স, টোটাল, সবগুলোকে আমরা ইচ্ছা করলে ফিল্টার করতে পারি, একটা একটা করে দেখা যায়। যেমন এখানে যদি বলা হয় যে সর্বোচ্চ বেতন যাদের তাদেরকে হাইলাইট করো। ঠিক আছে, বা এখানে সর্বোচ্চ বেতন কে পায় তাকে শুধু দেখো, সিম্পল একজন। তাহলে আমরা এখান থেকে দেখাচ্ছে সর্বোচ্চ বেতন আমাদের এখানে, এখানে যদি আমাদেরকে দেখতে চাই তাহলে আমাদেরকে দেখো সর্বোচ্চ বেতন এখানে কার আছে, একটা আছে সর্বোচ্চ বেতন মনে হয় ৯১০০, এটাই মনে হয় সবচেয়ে বেশি না, ৯১০০। তাহলে আমরা এখান থেকে কি করে এভাবে দেখাতে পারি একটা ওয়ে, যে সমস্ত সিলেকশন গুলো তুলে দিয়ে আমরা যদি ৯১০০ তে টিক চিহ্ন দিই, তাহলে আমার দেখো ৯১০০ এটা চলে আসছে। আর আরেকটা যদি আমরা এখানে আরেকভাবে আমরা দেখাতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখানে বলে দিলাম যে তোমার যেমন গ্রেটার দেন, গ্রেটার দেন এ ক্লিক করলাম, ইজ গ্রেটার দেন আমরা হয়তো বলে দিলাম এখানে ৫,৫০০। ঠিক আছে, এই ৫,৫০০ টাকার উপরে যারা থেকে যারা অনারিয়াম পায় তাদেরকে শুধুমাত্র ডিসপ্লে করো। তাহলে আমরা এখানে ৫,৫০০ থেকে বসিয়ে দিলাম ইজ গ্রেটার দেন, দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে দেখো এখানে ৫,৫০০ উপরে যারা আছে শুধুমাত্র তাদের হচ্ছে তালিকাটা এখানে ডিসপ্লে করা হয়েছে। তো এইভাবে আমরা যে কোনো জিনিসকে হচ্ছে ফিল্টারিং করতে পারি, বয়সকে করতে পারি, তারপরে দেখা যাচ্ছে আমরা এখানে মেডিকেল অ্যালাউন্স করতে, প্রভিডেন্ট ফান্ড করতে, ইচ্ছা মতো আমরা করতে পারি। ঠিক আছে, আমি এখান থেকে একটা দেখালাম, বাকিগুলো একই কন্ডিশন একই অনুযায়ী দেবো। তোমাদেরকে হচ্ছে হয়তো আমি এখানে কারোর কাছে এক একজনের কাছে একরকম ভাবে দেখতে পারি, কারোর কাছে হয়তো দেখা যাচ্ছে বেসিক, যার বেসিক বেশি তাকে দেখাও, বা সর্বোচ্চ দেখা যাচ্ছে ৩,০০০ টাকার উপরে যাদের বেসিক তাদেরকে তালিকা করো। কাউকে হয়তো বললাম যে হাউস রেন্ট যাদের এত টাকার উপরে তাদেরকে দেখো। মানে এক একজনের কাছে এক একটা আমি দেখতে পারি। আমি কিছু কিছু জিনিস তোমাদের স্ক্রিনেও দেখবো। ঠিক আছে, সবকিছু না, মানে প্রশ্নের অ্যান্সার গুলা ডাইরেক্ট, কিছু কিছু জিনিস হচ্ছে আমাকে ডাইরেক্ট ফিজিক্যালি দাঁড়িয়ে থেকে দেখতে হবে, আর কিছু আছে তোমরা করে রাখলাম, এটাকে পরে যাচাই করতে পারবো। ঠিক আছে, আমাদের মাইক্রোসফট এক্সেলের ৪ নম্বর কোশ্চিনের সমাধান ছিল কি, যে কিছু কাল্পনিক ডেটা ব্যবহার করে তুমি একটা লাইন চার্ট তৈরি করে দেখাও। তো আমাদের কাল্পনিক ডাটা বলতে এখানে যেটা বোঝা যায়, তুমি তোমার ইচ্ছা স্বাধীন মতো একটা জাস্ট ডাটা এখানে ইনপুট করবা, করে তুমি তার উপরে একটা লাইন চার্ট তৈরি করে দেখো। এখন আমরা এখানে কিছু ডাটা ইনপুট করলাম, করার পরে এটাকে জাস্ট সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে কি করবো, আমরা চলে আসবো ইনসার্টে। ইনসার্টে আসার পরে আমাদের যে চার্ট গ্রুপের মধ্যে এসে আমরা এখানে আছে যে লাইন চার্ট। ঠিক আছে, লাইন চার্টে ক্লিক করে এখান থেকে, যেহেতু আমি এখানে উল্লেখ করে নিই যে তোমার 2D বা 3D, তুমি যে কোনো একটা দেখালেই হলো। ঠিক আছে, তুমি যদি মনে করো এখান থেকে এটা দেখাবো 2Dটা, জাস্ট 2Dটা এইভাবে দেখাতে পারো এটা।
আবার যদি প্রশ্নে যদি কোনো কারণে আমরা চেঞ্জ করে দিই যে না এটা লাইন চার্ট না, এখান থেকে তুমি হচ্ছে কলাম চার্ট দেখাও, ঠিক আছে, কলামের মধ্যে আবার ক্যাটাগরি, ঠিক আছে, যদি এরকম উল্লেখ করে দিই তখন তুমি এখান থেকে সেটা বেছে নাও। কিন্তু হয়তো বলে দিলাম প্রশ্নে যে আহ, এই কাল্পনিক ডেটা ব্যবহার করে তুমি 2D কলাম অথবা 3D কলাম অথবা তার সিলিন্ডার অথবা কোন চার্ট তৈরি করে দেখাও, ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে যেটা বলবো কোশ্চিনে ঠিক সেটা সিলেক্ট করে এইভাবে দেখিয়ে দেবে। ওকে, এই এইটুকুই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের মাইক্রোসফট এক্সেলের যে 4টা কোশ্চেন ছিল, সম্ভাব্য যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেনের সমাধান হয়ে গেল। এখন এখান থেকে 2টাও আসতে পারে, 3টাও আসতে পারে, 4টাও আসতে পারে, আবার এক্সট্রা 2-1টা যোগ হলেও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, যদিও যোগ হয় তাহলে হয়তো জটিল কোনো বিষয় হবে না, সহজ কিছু বিষয় যোগ হবে। হুম, আর না হলে তো কোনো কথাই নেই, ঠিক আছে।